Hello everybody, welcome to you all. This is going to be the second video of my channel Englight. Today we will discuss about an important topic of English grammar, that is clauses and its various types and various examples of clauses. So first of all we need to know what is a clause. প্রথম যদি আমরা সংজ্ঞায় যাই তাহলে আমরা দেখতে পাবো a clause is a group of words that contains a subject and a finite verb. Predicate, it may or may not be a clause. Predicate clause হতেও পারে না হতেও পারে, বাট প্রেডিকেটটাকে ছাড়ো, তোমরা ফোকাস করবে কি finite verb-এ. Predicate may or may not be, যেটা বললাম। তো তোমাদের ফোকাস করার দরকার হচ্ছে ফাইনাইট ভার্বে। তো আমরা ফোকাস করব ফাইনাইট ভার্বে। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। এবার কি কম্পোনেন্ট ক্লজের কি কি আছে? একটা হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে যে দ্য পারসন অর থিং পারফর্মিং দ্য অ্যাকশন, অর্থাৎ ক্রিয়াটা যে ঘটাচ্ছে বা যে জিনিসটা বা যে ব্যক্তিটা। আর ভার্ব, ভার্বটা কি? দ্য অ্যাকশন অর স্টেট অফ বিং, অর্থাৎ অ্যাকশন ভার্ব বা স্টেট ভার্ব, যে ভার্বটাই থাকুক। তো এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাই। যদি উদাহরণটা দেখি, দ্য স্টুডেন্ট রাইটস অ্যান এসে। স্টুডেন্টটা একটা এসে লেখে। দেখুন এখানে সবাই, তো আপনারা যদি লক্ষ্য করেন দ্য স্টুডেন্ট এই পার্টটা কি হয়ে যাচ্ছে? এটার সাবজেক্ট হয়ে যাচ্ছে ক্লজটার। রাইটস for its main verb and its finite verb. finite verb কেন? সাবজেক্ট স্টুডেন্ট আছে, সেই জন্য এস বাই এস হচ্ছে, প্রেজেন্ট টেন্স আছে, ওটা রাইটস হয়েছে। এখন যদি আমি দে করে দিই, প্লুরাল করে দিই, তাহলে কিন্তু রাইট হয়ে যাবে। বা পাস্ট টেন্সে যদি এটাকে করতে চাই তাহলে দে রোট। সুতরাং এই যে ভার্বটা এটা ডেফিনেটলি ফাইনাইট ভার্ব, কারণ সাবজেক্টের পার্সন আর নাম্বার অনুযায়ী এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং এই যে ফাইনাইট ভার্বটা যে ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডসের মধ্যে রয়েছে সেটা একটা ক্লজ। এবার গ্রুপ অফ ওয়ার্ডস কি সেন্টেন্সের পার্ট হতে পারে? ডেফিনেটলি হতে পারে। আমরা সেই সম্পর্কে নেক্সট স্লাইডটাতে যাব, দেখব। তো এখানে যদি আমরা দেখি ক্লজ অ্যাজ পার্ট অফ সেন্টেন্স, ক্লজ সেন্টেন্সের ক্লজ সেন্টেন্সের পার্ট হিসেবে কিভাবে ইউজ করা হয় ক্লজগুলোকে, অর্থাৎ ক্লজ কিন্তু ক্লজ আর দ্য বিল্ডিং ব্লকস অফ সেন্টেন্স। ক্লজ হচ্ছে সেন্টেন্সের বিল্ডিং ব্লক, অর্থাৎ সেন্টেন্স গঠন করতে গেলে ক্লজ কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে? তো এই ক্লজ ছাড়া কিন্তু সেন্টেন্স গঠন হতে পারে না। এভরি সেন্টেন্স কন্টেইনস অ্যাট লিস্ট ওয়ান ক্লজ। যে কোনো একটা সেন্টেন্সে অ্যাট লিস্ট একটা ক্লজ কিন্তু থাকবেই। সো হাউ ক্লজেস ফাংশন ইন সেন্টেন্সেস সেটা আমরা দেখব। নাউন ক্লজ আমরা যদি দেখি, মানে কিভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে এবং সেগুলোকে পার্টস অফ স্পিচ হিসেবে, যে পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে সেই ক্লজগুলোকে সেইভাবে আখ্যায়িত করা হয় বা তার নাম দেওয়া হয়। এখানে যে সেন্টেন্সটা আছে, হোয়াট ইউ ডিসাইড, তুমি যেটা স্থির করেছো। তো এখানে হোয়াট ইউ ডিসাইড যেটা আছে, এই যে অংশটুকু, এটা কিন্তু একটা ক্লজ, কেননা এটা গ্রুপ অফ ওয়ার্ডস। আর এটার মধ্যে কি আছে? ফাইনাইট ভার্ব আছে, ঠিক আছে? ফাইনাইট ভার্বটা কি? ডিসাইড। এইটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে এই যে অংশটা, অর্থাৎ হোয়াট ইউ ডিসাইড, এটা কিন্তু ডেফিনেটলি একটা ক্লজ। আর এই যে ক্লজটা, এটা সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের মধ্যে কাজ করছে। সেন্টেন্সটা কি? হোয়াট ইউ ডিসাইড ম্যাটার্স টু আস। তাহলে এইটুকু অংশ সাবজেক্টে সেন্টেন্সের মধ্যে, মানে সেন্টেন্সে সাবজেক্টের মতো কাজ করছে, এবং এটা কিন্তু একটা নাউনের মতো কাজ করছে, ঠিক আছে? এটা নাউন অ্যাকচুয়ালি, হোয়াট ইউ ডিসাইড।
তুমি যেটা স্থির করবে সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, ম্যাটার্স টু আস, সেই জন্য এটা হচ্ছে নাউন ক্লজ। এরপর আমরা যদি নেক্সট উদাহরণটাতে আমরা যাই তাহলে সরি আমরা দেখতে পাবো নেক্সট উদাহরণটাতে গেলে আমরা দেখতে পাবো, so sorry it's sorry for the technical glitch। তো আমরা স্লাইডটাতে যাব। তো যেটা বলছিলাম, নেক্সট সেন্টেন্সটা যেটা আছে, আই অ্যাডমায়ার দ্য গার্ল হু ওন দ্য অ্যাওয়ার্ড, এখানে হু ওন দ্য অ্যাওয়ার্ড এইটুকু যে অংশটা, এখানে এগুলো এক একটা ওয়ার্ড, হু একটা ওয়ার্ড, ওন একটা ওয়ার্ড, দি অ্যাওয়ার্ড, এগুলো সবই এক একটা ওয়ার্ড, ওয়ার্ডের সমষ্টি, এবং এর মধ্যে কি আছে, ফাইনাইট ভার্ব আছে। ফাইনাইট ভার্ব কোনটা? ফাইনাইট ভার্ব হচ্ছে এই ওন, যেটা পাস্ট টেন্সে আছে, উইন ওন। তাহলে এর মধ্যে ফাইনাইট ভার্ব আছে, আর এটা একটা পার্ট হিসেবে কাজ করছে, এবং কাকে মডিফাই করছে? দ্য গার্লকে। দ্য গার্লটা কি? নাউন, অর্থাৎ নাউনকে মডিফাই করছে এই পুরো পার্টটা। সেই জন্য এই পুরো পার্টটা হয়ে যাচ্ছে কি, অ্যাডজেক্টিভ, সর্ট অফ অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে, আমরা বলছি এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট উদাহরণটা, বিকজ হি স্টাডিড হার্ড হি সাকসিডেড, যেহেতু সে খুব কঠোর অধ্যয়ন করেছিল সেই জন্য সে সাফল্য পেয়েছিল, সাকসিডেড। তো এই যে হি সাকসিডেড, সাকসিডেডটা একটা ভার্ব, সাফল্য পাওয়া, অর্জন করা। তো এই ভার্বটাকে মডিফাই করছে পুরো এই অংশটা, মানে হচ্ছে তোমার আপনার ব্লু কালার যে অংশটা আছে এই সেন্টেন্সের পার্টটা, বিকজ হি স্টাডিড হার্ড, এইটুকু অংশ, অর্থাৎ এক একটা ওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলো মিলে, এবং এর মধ্যে একটা ফাইনাইট ভার্ব রয়ে গেছে যেটা হচ্ছে স্টাডিড, ফাইনাইট ভার্ব ডেফিনেটলি আছে, স্টাডিড। তো এই পুরো পার্টটা একটা অ্যাডভার্বের মতো ব্যবহৃত হয়েছে এখানে, যেটা মডিফাই করছে মেইন ভার্ব সাকসিডেডকে, সেই জন্য এই পার্টটা কিন্তু একটা ক্লজ, এবং এটা একটা অ্যাডভার্ব ক্লজ। এবার আমরা অ্যাজ এ সেন্টেন্স, অ্যাজ পার্ট অফ সেন্টেন্স কিভাবে ক্লজ ইউজ করা হয় বোঝা গেল। এরপর আমরা আসছি ক্লজের টাইপস অফ ক্লজ, অর্থাৎ কত ধরনের ক্লজ আছে। আমরা সাধারণত তিন ধরনের ক্লজ আমরা দেখি। একটা হচ্ছে দু ধরনের ক্লজ দেখি আমরা, এখানে দু ধরনেরই আছে, সেই জন্য দু ধরনের ক্লজের কথা বলবো। একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ কমপ্লিট সেন্টেন্স, যেটা একটা কমপ্লিট সেন্টেন্সের মতো ব্যবহার করা হতে পারে, সেটা কারো দ্বারা প্রভাবিত হয় না, তো সে নিজের অর্থ পরিস্ফুট করে। আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেটা স্ট্যান্ড অ্যালোন হিসেবে ব্যবহৃত হয় না, হতে পারে না, ক্যান নট স্ট্যান্ড অ্যালোন, নিডস অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের দরকার হয়, তবে তার অর্থ কিন্তু সম্পূর্ণ হয়। তো এবার এগুলোকে আমরা ইন ডিটেল দেখব। নেক্সট স্লাইডে যদি যাই আমরা, এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে আমরা অনেক সময় মেইন ক্লজ বলে থাকি, ডিপেন্ডেন্ট ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলে থাকি। এছাড়াও একটা ক্লজ হয় কোঅর্ডিনেট ক্লজ, যেগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে। তো সেই ক্লজগুলো হয় কোঅর্ডিনেট ক্লজ, যেটাকে বলে, আমি এখানে যদি লিখি কোঅর্ডিনেট ক্লজ। তো মূলত আমরা দু ধরনের পাই, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি? an independent clause expresses a complete thought and can function as a standalone sentence. একটা পরিপূর্ণ অর্থকে প্রকাশ করে, থট মানে এখানে অর্থ, এবং নিজেই একটা সেন্টেন্স হিসেবে ফাংশন করতে পারে। যেমন এখানে এক্সাম্পলসগুলো যদি দেখি, শি প্লেজ গিটার, শি এখানে সাবজেক্ট, প্লেজ হচ্ছে ভার্ব, গিটার অর্থাৎ সেই গিটার বাজায়, এটা কিন্তু একটা ক্লজ, এটা কোনো সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। আবার নেক্সট যে পার্টটা আছে এক্সাম্পলের, দ্য টিম ওন দ্য চ্যাম্পিয়নশিপ, এখানে সাবজেক্ট টিম, ভার্ব ওন, তো এখানে
ভার্ব আছে, ফাইনাইট ভার্ব ওন, তো এটা কতগুলো ওয়ার্ডের সমষ্টি এবং এই ওয়ার্ডগুলো কিন্তু একটা কমপ্লিট একটা থটকে প্রকাশ করছে, সেই জন্য এগুলো হয়ে যাচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এবার আরও ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যদি আমরা দেখি, এদিকে আছে, আমি এই লিস্ট দিয়েছি। আই উইল কল ইউ, যদি বলি আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। দেন উই হ্যাভ দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড, ট্রেনটা এইমাত্র পৌঁছালো, হ্যাজ অ্যারাইভড, পৌঁছেছে। তো এখানে অ্যারাইভডটা কি, এটা একটা ভার্ব এবং এটা একটা ফাইনাইট ভার্ব। শি টিচেস ইংলিশ, সে ইংলিশ পড়ায়, তো তিনি ইংলিশ পড়ান। টিচেস এখানে একটা ফাইনাইট ভার্ব, এরকম ভাবে দে ওয়ার ভেরি হ্যাপি, ওয়ারটা ফাইনাইট ভার্ব, ওয়ার কিন্তু এখানে অ্যাজ মেইন ভার্ব হিসেবে কাজ করছে এবং সেই জন্যই ফাইনাইট ভার্ব, এটা কিন্তু এখানে আই মিন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে না। ওকে, সো নেক্সট উই উইল গো টু ডিপেন্ডেন্ট ক্লজ, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি সাবঅর্ডিনেট ক্লজ, also called subordinate clause, এখানে দেওয়া আছে। So what is a dependent clause? A dependent clause contains a subject and verb but cannot stand alone, অর্থাৎ তার মধ্যে একই জিনিস আছে, ফাইনাইট ভার্ব ডেফিনেটলি থাকবে, সাবজেক্ট থাকবে, বাট এগুলো নিজে নিজে কিন্তু পুরোপুরি কমপ্লিট সেন্সটা, অর্থটা প্রকাশ করতে পারে না। ইট মাস্ট বি জয়েন্ড উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এগুলো আরও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সঙ্গে এদেরকে জয়েন করতে হয়। তো যেরকম এখানে ডিপেন্ডেন্ট ক্লজের কিছু উদাহরণ আছে, আই উইল কল ইউ ইফ আই, এখানে পুরো সেন্টেন্সটা দেওয়া আছে, তো এর মধ্যে থেকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজগুলো কি কি আছে সেগুলো দেখব। আই উইল কল ইউ ইফ আই গেট টাইম, এটা পুরো সেন্টেন্স। তো এখানে যদি আমরা এই অংশটাকে দেখি, আই উইল কল ইউ, ওকে জাস্ট আ মিনিট, আই উইল কল ইউ, আর এই পার্টটা ইফ আই গেট টাইম। তো এখানে আই উইল কল ইউ এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মেইন ক্লজ, কারণ এই পার্টটা যদি আমি মিসিং রাখি ইফ আই গেট টাইম, তাহলেও কিন্তু এর অর্থটা পরিষ্কার, আই উইল কল ইউ, আমি তোমাকে কল করব। কিন্তু এই পার্টটা যদি না বলে আমি শুধু বলি ইফ আই গেট টাইম, যদি আমি সময় পাই, দ্যাট ডাজন্ট মেক কমপ্লিট সেন্স। সো সেটা একটা কমপ্লিট সেন্স দিচ্ছে না আমাদেরকে। তো এই জন্য এটাও একটা কিন্তু ক্লজ, কেননা এখানে গেট হচ্ছে ফাইনাইট ভার্ব আছে, গেট ফাইনাইট ভার্ব আছে, তো ডেফিনেটলি একটা ক্লজ, কয়েকটা ওয়ার্ডের সমষ্টি, একটা সেন্স তো দিচ্ছে বাট কমপ্লিট সেন্স দিচ্ছে না। তো এই ক্লজগুলো কিন্তু হ্যাঁ ডিপেন্ডেন্ট ক্লজ বলে, এটা কিন্তু মেইন ক্লজের ওপর নির্ভরশীল, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর। সেরকম শি মেট দ্য টিচার হু টিচেস ইংলিশ, এখানে যদি দেখি হু টিচেস ইংলিশ এইটুকু পার্টটা, তাহলে দেখব যে এটাও একটা কিন্তু ক্লজ, কিন্তু এটা কার ওপর নির্ভরশীল, কার ওপর ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা শি মেট দ্য টিচার, সে সেই শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, বা তিনি শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, যে পড়ায় ইংলিশ। এবার কে পড়ায় ইংলিশ, এটা কিন্তু কমপ্লিট সেন্স আমাদেরকে দিচ্ছে না, আমাদের সেই জন্য রেফার করতে হবে কি আগের ইন্ডিপেন্ডেন্ট ক্লজে। একই রূপভাবে অনুরূপভাবে দে স্মাইল্ড বিকজ দে ওয়ার ভেরি হ্যাপি, বিকজ দে ওয়ার ভেরি হ্যাপি, এটাও কিন্তু একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এটার কমপ্লিট অর্থ জানতে গেলে আমাদেরকে কোথায় কোন পার্টটা দেখতে হবে, দে স্মাইল্ড, তারা হেসেছিলেন বা তারা হেসেছিল। তো আমরা বুঝলাম ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ক্লজ কাকে বলে। এবার ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজগুলোকে তিনটে পার্টে ভাগ করা যায়, এগুলো খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের জন্য। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলো থেকে কিন্তু 10th স্ট্যান্ডার্ডে, মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন থাকে অনেক, তো আমরা সেগুলো দেখবো। নাউন ক্লজ নামটা শুনেই বুঝতে পারা যাচ্ছে। আর নাউন ক্লজ ফাংশনস অ্যাজ এ নাউন ইন এ সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে নাউন হিসেবে ফাংশন করবে, অর্থাৎ নাউনের মতো
করে কাজ করবে। ইট ক্যান বি সাবজেক্ট, অবজেক্ট অর কমপ্লিমেন্ট। এটা সাবজেক্ট হতে পারে, সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার কমপ্লিমেন্ট হিসেবে বসতে পারে। তো এখানে কমন ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস কিছু আছে যেগুলো দেখে নাউন ক্লজ বোঝা যায়, বিশেষ করে দ্যাট। এই দ্যাটটা খুব ইম্পর্টেন্ট। এই দ্যাটটাকে দেখে আমরা অনেক ক্ষেত্রেই দ্যাট থাকলে সচরাচর অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, আমরা দেখি যে নাউন ক্লজ হয়। আর কি থাকতে পারে? হোয়াট থাকতে পারে, হু থাকতে পারে, হুএভার, ওয়েদার, ইফ, এগুলো সবই থাকতে পারে। কিন্তু এগুলো থাকা মানে কিন্তু নাউন ক্লজ না। আমাদেরকে সেন্সগুলো আমাদেরকে দেখতে হবে যে কি সেন্সে এগুলো ইউজ হচ্ছে এবং সেই পার্ট অফ সেন্টেন্সটা কি, কোন জিনিসটাকে মডিফাই করছে। তো এখানে যে একটা উদাহরণ আছে, হোয়াট ইউ ডিসাইড ম্যাটার্স, এটা একটা সেন্টেন্স। হোয়াট ইউ ডিসাইড ম্যাটার্স, বা আমি ক্লজ বলতে পারি। তো এখানে এইটুকু অংশটাতে হোয়াট ইউ ডিসাইড, এই সেন্টেন্সটাতে হোয়াট ইউ ডিসাইড ম্যাটার্স, এই সেন্টেন্সটার মধ্যে হোয়াট ইউ ডিসাইড এটা কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে। কি ম্যাটার করে? হোয়াট ইউ ডিসাইড, এইটুকু অংশ। এখানে ফাইনাইট ভার্ব আছে। তো এই জন্য এটা যেহেতু ম্যাটার্সটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, সেন্টেন্সটার মেন ভার্ব, আর এখানে ডিসাইডও ফাইনাইট ভার্ব। তো তাহলে হোয়াট ইউ ডিসাইড, এই যে এইটুকু অংশটা, এটা কিন্তু একটা নাউন ক্লজ, অর্থাৎ সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানে। আবার যদি নেক্সট এক্সাম্পলটা দেখি, আই নো দ্যাট শি ইজ ট্যালেন্টেড, আমি জানি যে সে খুব বুদ্ধিমতী। তো দ্যাট শি ইজ ট্যালেন্টেড, এইটুকু অংশটা আমি কি জানি বা কাকে জানি। আরও একটা ব্যাপার যে মেন যে সেন্টেন্সটার যেটা ভার্ব, সেটাকে যদি কি দিয়ে আমি প্রশ্ন করি বাংলাতে কি, তাহলে যে উত্তর পাওয়া যায় সেই উত্তরগুলো অধিকাংশ ক্ষেত্রেই নাউন ক্লজ হয়। তো আমি কি জানি? দ্যাট, যে শি ইজ ট্যালেন্টেড, সে ট্যালেন্টেড। এরকমভাবেই আমরা যে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস এগুলো থাকবে, তো সেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে শুধু ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডসগুলো দেখলে হবে না, আমরা দেখবো যে ওই কতগুলো গ্রুপ অফ ওয়ার্ডস, সেগুলো কীরকম ভাবে ফাংশন করছে একটা সেন্টেন্সে, এবং অ্যাকর্ডিং টু দ্যাট আমরা সেই ক্লজটাকে নির্ণয় করব, whether it's noun clause or adjective clause or adverbial clause. More examples. আরো এক্সাম্পল দেখব, whoever wins the game gets a prize. এখানে সেন্টেন্সটার মধ্যে whoever wins the game, এইটুকু পার্টটা আমরা যদি দেখি, whoever wins the game, ওকে, এইটুকু পার্ট, তাহলে এটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? এটা একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। পুরো সেন্টেন্সটার ভার্ব কত কি? মেন ভার্ব গেটস। তো এটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং সাবজেক্ট যেহেতু হচ্ছে সেহেতু এটা নাউন ক্লজ, নাউনের মতো বাক্যে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, যে যারাই হুএভার উইন্স দ্য গেম, যেই গেমটাকে জিতবে সে কি পাবে? গেটস এ প্রাইজ, সে একটা প্রাইজ পাবে। এখানে গেটস এর এই যে ভার্ব, তার সাবজেক্ট হিসেবে এই অংশটা, এই পার্টটা ব্যবহার করা হচ্ছে। তো এটা একটা নাউন ক্লজ। দেন উই হ্যাভ শি আস্কড ওয়েদার হি উড কাম, সে জিজ্ঞেস করেছিল, যে কি জিজ্ঞেস করেছিল? যে সে আসবে কিনা, ওয়েদার শি উড কাম অর হি উড কাম। তো আমি যে বলেছিলাম কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা ডেফিনেটলি নাউন ক্লজ। এরকম ভাবে দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো ফ্যাক্টটা কি? যে দ্যাট প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মানুষকে পারফেক্ট করে, অর্থাৎ প্র্যাকটিসের দ্বারা, অভ্যাসের দ্বারা আমরা পারফেকশন পেতে পারি। তো এগুলো নাউন ক্লজের উদাহরণ ছিল। এবার আমরা অ্যাডজেক্টিভ ক্লজে যাব। তো অ্যাডজেক্টিভ ক্লজে যাওয়ার আগে, ভিডিওটা যদিও লেংদি হয়ে যাচ্ছে, আমাকে পুরো টপিকটাই কভার করতে হবে। সো adjective clause, let's look at the definition. An adjective clause modifies a noun or pronoun. তো এটা কি? adjective clause টা
নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করবে। আমরা জানি নাউন অর্থাৎ নামবাচক কোনো শব্দ এবং তাকে ডিনোট করার জন্য যে প্রোনাউনগুলো ব্যবহার করা হয় সেইগুলোকে কিন্তু মডিফাই করে কি অ্যাডজেক্টিভ ক্লজ। যেরকম ভাবে অ্যাডজেক্টিভ করে, এটাকে রিলেটিভ ক্লজও বলা হয়, কারণ এটার দ্বারা রিলেশন বোঝানো যায়। তো কমন কিছু প্রোনাউন্স আছে যেগুলো দেখলে আমরা মানে বুঝতে পারি বা এক নজরে বোঝা যায় যে এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ হতে পারে। এগুলো থাকলেই যে হবে তার কোনো সিওরিটি নেই। তো সেই কমন রিলেটিভ প্রোনাউনগুলো কি? হু, হুম, হুজ, উইচ, দ্যাট, এই কটা। তো এখানে আমরা উদাহরণগুলো যদি দেখি তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দ্য স্টুডেন্ট হু স্কোর্ড হাইয়েস্ট রিসিভড এ স্কলারশিপ। যে স্টুডেন্টটা সব থেকে বেশি স্কোর করেছে, হাইয়েস্ট অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রিতে, অর্থাৎ সব থেকে বেশি যে স্কোর করেছে সে একটা স্কলারশিপ পেয়েছে, অর্থাৎ সবটাই পাস্ট টেন্সে আছে, স্কোর্ড। তো এখানে যদি আমরা দেখি হু স্কোর্ড হাইয়েস্ট, অর্থাৎ যে সব থেকে বেশি স্কোর করেছে, এটা একটু বোঝার আছে। আমি যদি পেন ইউজ করি, স্কোর্ড হাইয়েস্ট এইটুকু অংশ, তাহলে এটাকে রিলেটিভ ক্লজ কেন বলা হচ্ছে? দ্য স্টুডেন্টটা কিন্তু নাউন, ঠিক আছে। তো স্টুডেন্টটা যে হাইয়েস্ট স্কোর করেছিল, অর্থাৎ হু স্কোর্ড হাইয়েস্ট, স্টুডেন্টটার সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে, সেই জন্য এটা কিন্তু রিলেটিভ ক্লজ। এটা হচ্ছে অ্যান্টিসিডেন্টটা, স্টুডেন্টটা রিসিভড এ স্কলারশিপ, এই পার্টটা কিন্তু মেইন ক্লজ, মানে হচ্ছে দ্য স্টুডেন্ট okay, hold on please. Well, so the student, যেটা বলছিলাম, the student who scored highest received a scholarship. The student received a scholarship, এটা কিন্তু মেইন ভার্ব। আর মাঝখানে যেটা আমরা যে অংশটা who scored highest, এইটুকু অংশ, এই অংশটা কিন্তু এই অংশটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। আর এটা হু দিয়ে স্টুডেন্টটা অ্যান্টিসিডেন্ট, তার সঙ্গে সম্পর্ক বোঝাচ্ছে, সেই জন্য এটাকে রিলেটিভ ক্লজও আমরা বলতে পারি। ওকে, now the next one, the book that I borrowed was interesting. বইটা যেটা আমি নিয়ে এসেছিলাম বা ধার করেছিলাম, মানে যেটা নিয়েছিলাম অন্য কারোর কাছ থেকে, সেটা ছিল খুব আকর্ষণীয়। তা এই যে বইটা, কিটা আমি বড় করেছিলাম, দ্যাট আই বরোড, এইটুকু অংশ, এটা অ্যান্টিসিডেন্ট বই, অর্থাৎ দ্য বুক, যে বইটা নিয়েছিলাম, ধার করার সঙ্গে বইয়ের সম্পর্ক, সেই জন্য এটা রিলেটিভ ক্লজ হয়ে যাচ্ছে। এটাকে অ্যাডজেক্টিভ ক্লজ কেন বলা হচ্ছে? বই, দ্য বুকটাকে এটা মডিফাই করছে, ঠিক আছে। এই পার্টটা, বইটা কোন বইটা? যেটা আমি নিয়ে এসেছিলাম কারোর কাছ থেকে। ওয়াজ ইন্টারেস্ট, দ্য বুক ওয়াজ ইন্টারেস্ট, এটা কিন্তু মেইন ক্লজ। ওকে, মাঝখানে যেটুকু অংশ দ্যাট আই বরোড, এইটুকু অংশ, এরও একটা ফাইনাইট ভার্ব আছে, বরোড, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। Okay, more examples. We have more examples. The teacher whose class I joined retired, অর্থাৎ শিক্ষকের যার ক্লাস আমি জয়েন করেছিলাম তিনি অবসর নিয়েছেন। এই whose class I enjoyed বা হ্যাঁ I enjoyed, sorry, the whose class I enjoyed, যার ক্লাস আমি উপভোগ করেছিলাম তিনি অবসর নিয়েছেন। এই whose class I enjoyed, এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কাকে মডিফাই করছে? টিচারকে মডিফাই করছে। টিচার এখানে একটা ডেফিনেটলি নাউন, এরকম ভাবে নাউনের পরিবর্তে প্রোনাউনও ইউজ করা যেতে পারে, ঠিক আছে। নেক্সট যেরকম আছে, আই গেভ এ গিফট টু দ্য গার্ল হুম আই ট্রাস্টেড, কাকে আমি একটা গিফট দিয়েছিলাম সেই মেয়েটিকে যাকে আমি বিশ্বাস করতাম। এই যে হুম আই ট্রাস্টেড, এই অংশটা মডিফাই করছে কাকে? গার্লকে, অর্থাৎ সেই মেয়েটিকে। এটা
যেহেতু নাউন গার্ল তাকে মডিফাই করছে সেই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। অনুরূপভাবে দ্য হাউস উইচ ইজ অন দ্য হিল, এই উইচ ইজ অন দ্য হিল এইটুকু পার্টটা হাউসকে মডিফাই করছে সেই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। নেক্সট উই হ্যাভ অ্যাডভার্ব ক্লজ। সো if we look at the definition, an adverb clause modifies a verb, adjective or another adverb. অর্থাৎ এটা ভার্বকে মডিফাই করতে পারে, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আর এছাড়া এটা অন্য একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। কি কি উত্তর দেয় কি এর? It answers how, when, where, why or to what extent। অর্থাৎ এটা কেমন ভাবে, কখন, কোথায়, কেন, হ্যাঁ, কতটুকু পরিমাণ, এরকম প্রশ্নগুলোর উত্তর দেয়। কমন সাবঅর্ডিনেটিং কনজাংশনস কি কি আছে? বিকজ, ইফ, ওয়েন, বিফোর, আফটার, সিন্স, অলদো, হোয়াইল, অ্যাজ। তো এই যে ওয়ার্ডগুলো এগুলো খুব কমন, এগুলো থাকলে আমরা দেখি যে অ্যাডভার্ব ক্লজ হয়। তো এটা কি কি ডিনোট করে? কারণ ডিনোট করতে পারে অ্যাজ, বিকজ দিয়ে। ইফ শর্ত হতে পারে, টাইম ডিনোট করতে পারে ওয়েন কখন, হ্যাঁ, বিফোর, আফটার এগুলো আগে পরে, সিন্স, অলদো, ওয়াইল, অ্যাজ যেটা বললাম অ্যাজ, বিকজ। তো এই ওয়ার্ডগুলো থাকলে কিন্তু অ্যাডভার্ব ক্লজ হওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আমরা যদি দেখি উদাহরণটা, উই প্লেড আউটসাইড বিফোর ইট রেইনড, আমরা খেলা করছিলাম বাইরে বৃষ্টি পড়ার আগে। এই যে বিফোর ইট রেইনড এই যে পার্টটা, এইটুকু অংশটা, এটা কাকে মডিফাই করছে? ভার্ব প্লেডকে মডিফাই করছে। ওকে, অর্থাৎ কখন খেলেছিলাম? অ্যান্সার্স ওয়েন, কখন, বৃষ্টি পড়ার আগে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এরকম আরো উদাহরণ আছে। অর্থাৎ বাই ফাংশন, টাইপস বাই ফাংশন, টাইম ডিনোট করতে পারে আফটার দ্য গেম এন্ডেড উই সেলিব্রেটেড। আফটার দ্য গেম এন্ডেড এই যে এইটুকু অংশটা, এটা কিন্তু কিসের অ্যান্সার দিচ্ছে? অ্যান্সার ওয়েন, অ্যান্সার্স ওয়েন, অর্থাৎ কখন, যখন গেমটা শেষ হয়ে গিয়েছিল। তো এইটুকু অংশ হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দেন কেস বা কজ বা রিজন হতে পারে, বিকজ হি স্টাডিড হার্ড হি পাস দ্য এক্সাম। যেহেতু সে খুব কঠোর পরিশ্রম করেছিল সেই জন্য সে পাস করেছিল এক্সাম। তো এখানে বিকজ হি স্টাডিড হার্ড, কেন পাস করেছিল? হি পাস দ্য এক্সাম, কিন্তু কেন, ওয়াই এর উত্তর দিচ্ছে কি? বিকজ হি স্টাডিড হার্ড, যেহেতু সে খুব কঠোরভাবে পরিশ্রম পড়েছিল। তো এই যে অংশটা, এটা ওয়াই এর উত্তর দিচ্ছে, সেই জন্য এটা একটা অ্যাডভার্ব ক্লজ। এরকম ভাবে শর্ত, ইফ ইউ প্র্যাকটিস ডেইলি ইউ উইল ইমপ্রুভ, যদি তুমি প্র্যাকটিস করো প্রত্যেক দিন, ইফ দিয়ে, এটা শর্ত বোঝাচ্ছে, এটার জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। এরকম আরো উদাহরণ থাকতে পারে। অ্যাডিশনাল এক্সাম্পলস, প্লেস, যে কোনো একটা জায়গা যদি বোঝায়, যে শি স্যাট ওয়্যার শি কুড সি দ্য স্টেজ, সে যেখানে বসেছিল সেখান থেকে, সে বসেছিল কোথায়? যেখান থেকে সে স্টেজটাকে দেখতে পারে। তো ওয়্যার শি কুড সি দ্য স্টেজ, এটা অ্যাডভার্ব ক্লজ। কোথা, কি, কিসের উত্তর দিচ্ছে? ওয়্যার, কোথায় সে বসেছিল, অর্থাৎ এটা প্লেস ডিনোট করছে। ঠিক আছে, অর্থাৎ ভার্বটাকে স্যাট ভার্বটাকে মডিফাই করছে। ঠিক আছে, এই স্যাট ভার্বটাকে মডিফাই করছে, এই জন্য এটা স্যাট ভার্বটাকে মডিফাই করছে এই পুরো অংশটা। ঠিক আছে, সেই জন্য এটা যেহেতু কোথায় বসেছিল জায়গাটাকে ডিনোট করছে, সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। পারপাস, কোনো উদ্দেশ্য, যেমন উই স্টাডিড হার্ড সো দ্যাট উই কুড সাকসিড, বা উই ইট সো দ্যাট উই কুড লিভ। এই যে এগুলো কিন্তু অ্যাডভার্ব ক্লজের মধ্যেই পড়বে। এছাড়াও ম্যানার, অর্থাৎ কিভাবে আমরা কোনো একটা জিনিসকে বলছি। হি স্পোক অ্যাজ ইফ হি নিউ দ্য অ্যান্সার, এই যে অ্যাজ ইফ হি নিউ দ্য অ্যান্সার, এইটুকু পার্টটা কিন্তু স্পোকটাকে, অর্থাৎ সে কিরকম ভাবে কথা বলেছিল, এটা ভার্বটাকে মডিফাই করছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব ক্লজ। ওকে,
নাও উই হ্যাভ রেস্ট্রিকটিভ ভার্সেস নন রেস্ট্রিকটিভ। এটা খুব ইন্টারেস্টিং একটা পার্ট। তো যেটাকে ডিফাইনিং ক্লজ বলা হয়, আবার আরেকটা নন ডিফাইনিং, নন রেস্ট্রিকটিভ। তো একটা উদাহরণ থেকে এটা ব্যাপারটা আমরা স্পষ্ট করব, ক্লিয়ার করব কি জিনিসটা। তো আমরা যদি উদাহরণটা দেখি, the first example, the student who won the competition received a medal. এখানে কিন্তু কোনো কমা নেই। তো এই যে who won the competition, যে কম্পিটিশনটা জিতেছিল, এই যে অংশটা, এটা ডেফিনেটলি কি ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ। এটা কাকে, এটার অ্যান্টিসিডেন্ট কি? দ্য স্টুডেন্ট। তো এখানে কিন্তু কমা দেওয়া হয়নি, অর্থাৎ ডিফাইন করছে কি এটা? উইচ স্টুডেন্ট, অর্থাৎ যে স্টুডেন্টটা কম্পিটিশন জিতেছিল সে মেডেল পেয়েছিল। ঠিক আছে। আবার নন রেস্ট্রিক্টিভটা যখন দেখবো, আমরা দেখতে পাবো জন একটা ব্যক্তি, হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, যে আমার ভালো বন্ধু, লিভস নিয়ার বাই। তো এই যে জন, এটা কিন্তু জন তারপর কমা দেওয়া হচ্ছে হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এই যে অ্যাডজেক্টিভ ক্লজটা ইউজ করা হচ্ছে হু ইজ মাই বেস্ট ফ্রেন্ড, এটা কিন্তু একটা অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। এখানে যেমন স্টুডেন্টটাকে ডিফাইন করছিল, এখানে কিন্তু জনকে ডিফাইন করছে না, জনের ব্যাপারে কিন্তু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে। সেই জন্য আমরা সেপারেট করলাম কি দিয়ে? কমা দিয়ে। এটা হয়ে গেল নন রেস্ট্রিকটিভ বা নন ডিফাইনিং ক্লজ, অর্থাৎ এখানে কোনো কিছুকে ডিফাইন করা হচ্ছে না। ঠিক আছে। স্টুডেন্টটাকে যেমন ডিফাইন করা হচ্ছিল, দ্য স্টুডেন্ট হু ওন দ্য কম্পিটিশন, এখানে কিন্তু জনকে ডিফাইন করা হচ্ছে না, জনের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া হচ্ছে। ওয়েল, এবার আমরা সেন্টেন্স টাইপস ইউজিং ক্লজেস, অর্থাৎ ক্লজ কিভাবে ইউজ করা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু সেন্টেন্সের টাইপগুলো হয়, অর্থাৎ সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এই তিনটে সেন্টেন্স যে আমরা জানি আছে সেন্টেন্সের শ্রেণীবিভাগ। তো সেখানে সিম্পল সেন্টেন্সটাতে কি থাকে? ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, একটাই মানে মেইন ক্লজ থাকবে। এক্সাম্পল কি আছে? শি প্লেজ গিটার, অর্থাৎ এটা একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং এর দ্বারা সেন্টেন্স। তো এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার হয়েছে। সি প্লেজ গিটার, এটা আমরা জানি সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? কম্পাউন্ডের মধ্যে দুই বা ততোধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, যেগুলো অ্যান্ড, বাট, অর এগুলোর দ্বারা, ইয়েট এগুলোর দ্বারা যুক্ত হবে। তো এখানে উদাহরণটা কি আছে? সি প্লেজ গিটার অ্যান্ড হি সিংস। এই শি প্লেজ গিটার এইটুকু অংশটা, এটা কিন্তু এইটুকু অংশ, আর হি সিংস, এই দুটোই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। শি প্লেজ গিটার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, শি আর অ্যান্ড হি সিংস, এবং সে গান গায়, হি সিংস, এটাও কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো সেই দুটোকে কি দিয়ে যুক্ত করেছি আমরা? একটা কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত করেছি দুটোকে। এটাকে কি অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট ক্লজ বলে পুরো ক্লজটাকে, যেটার কথা আগে বললাম যখন ক্লজের শ্রেণী বিভাগ করছিলাম। তো এটা কিন্তু কম্পাউন্ড, কারণ না দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এর মধ্যে রয়েছে, দুটো মেইন ক্লজ কিন্তু রয়েছে এর মধ্যে, এবং সেটা অ্যান্ড দিয়ে যুক্ত। এবার কমপ্লেক্সটা দেখা যাক। কমপ্লেক্সে কি থাকবে? ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর কি ওয়ান বা তার বেশি, অর্থাৎ এক বা একাধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, অর্থাৎ একটা মেইন ক্লজ থাকবে, তার সঙ্গে সাব ক্লজ থাকবে। বিকজ শি প্র্যাকটিসেস শি প্লেজ গিটার ওয়েল। তো এখানে শি প্লেজ গিটার ওয়েল, এটা কিন্তু আমরা জানি কি এটা মেইন ক্লজ, তাই তো? অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ডিপেন্ডেন্ট কি? যেটা বিকজ দিয়ে আছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ। এবার এটাকে যদি আমি নির্ণয় করতে দিচ্ছি কি ক্লজ, বিকজ দিয়ে আছে, বিকজ, অ্যাজ, বিকজ, এগুলো থাকলে কি হয়? অ্যাডভার্ব ক্লজ হয়, তাই তো? তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল ক্লজ, বিকজ শি প্র্যাকটিসেস। তো অ্যাডভার্বিয়াল ক্লজ হলে ডেফিনেটলি এটা ডিপেন্ডেন্ট হবে।
এবার এটাকে যদি একটু ব্যাখ্যা করা যায়, প্লেজ গিটার ওয়েল, খুব ভালো বাজায়। এই যে ওয়েল ওয়ার্ডটা, এটা কি? এটা একটা কোন পার্ট অফ স্পিচ? এটা প্লেজ ভার্বটাকে মডিফাই করছে, তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব ওয়েল। এবার এই অ্যাডভার্বটাকে মডিফাই করছে, কেননা সে প্র্যাকটিস করে ভালো, সেই জন্য সে ভালো করে বাজাতে পারে গিটার, তো সেই জন্য এটা কিন্তু হয়ে যাচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, okay, so because she practices she plays guitar well, তো সে কেন ভালো গিটার বাজাতে পারে? কেননা সে প্র্যাকটিস করে, সেই জন্য। তো এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এই পুরো সেন্টেন্সটা হয়ে যাচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এর মধ্যে একটা ডিপেন্ডেন্ট ক্লজ আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। Okay, we will leave it compound complex, we don't need it as much as I think. Okay, so common mistakes with clauses, এখানে ক্লজ নিয়ে কিছু কমন মিস্টেকস দেওয়া আছে, কোনটা রং কোনটা রাইট। although he was tired but he continued, আমরা জানি এখানে বাট বসবে না, although he was tired he continued, এখানে বাট থাকবে না। Then we have the teacher who assigned homework, the teacher who assigned homework, এটা কমপ্লিট সেন্স দিচ্ছে না, এখানে কমপ্লিট সেন্সের জন্য এখানে কি বসানো হয়েছে? the teacher who assigned homework is strict, এটা হতে পারে কমপ্লিট সেন্স দিচ্ছে যে ওই শিক্ষকটি যিনি আমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলেন তিনি খুব কঠোর, বা তিনি খুব ডিসিপ্লিন, ঠিক আছে। তারপরে বিকজ আই ওয়াজ লেট ওয়াজ আই অ্যাবসেন্ট, এটাও কিন্তু এখানেও মিস্টেক আছে। কি হবে? বিকজ আই ওয়াজ বিকজ আই ওয়াজ লেট কমা আই ওয়াজ অ্যাবসেন্ট, এটা হচ্ছে রাইট ওয়ে টু রাইট দিস সেন্টেন্স। ওকে, সো কি টেকওয়েজ আমরা কি কি জানতে পারলাম? অল ক্লজেস হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ ভার্ব, একটা সাবজেক্ট থাকবে ক্লজগুলোর আর একটা ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব যেটাকে বলা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ সেন্টেন্সেস, ইন্ডিপেন্ডেন্ট ক্লজগুলো সেন্টেন্স হিসেবে ব্যবহার হতে পারে নিজেরাই। ডিপেন্ডেন্ট ক্লজেস নিড অ্যান ইন্ডিপেন্ডেন্ট ক্লজ টু ফর্ম এ কমপ্লিট সেন্টেন্স, যেগুলো নির্ভরশীল ক্লজ, যেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে দরকার এবং তার উপর বেস করে তারা একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারবে এবং কমপ্লিট তাদের অর্থগুলো প্রকাশ করতে পারবে। নাউন ক্লজেস ফাংশন অ্যাজ নাউন ইন সেন্টেন্সেস, যেটা আমরা জানি যে ডেফিনেটলি যেটা নাউনের মতো ফাংশন করবে সেই ক্লজটা নাউন ক্লজই হবে। অ্যাডজেক্টিভ ক্লজেস মডিফাই নাউনস অর প্রোনাউন্স, অ্যাডজেক্টিভ ক্লজ নাউনকে বা প্রোনাউনকে মডিফাই করে। Then adverbial clauses modify কি পার্ট অফ স্পিচ কে মডিফাই করে adverbial clause, ভার্ব কে মডিফাই করে, অ্যাডজেক্টিভস কে করে, আবার অন্যান্য অ্যাডভার্বস কেও মডিফাই করে। তো এই ছিল আজকের ক্লজ। আমি জানি এটা কমপ্লিট ইন ডিটেল ডিসকাশন করতে আরো সময় লাগবে এবং আরো বিস্তারিত আলোচনা দরকার, যেটা লাইভ ক্লাস ছাড়া সম্ভব নয়। তো যতটুকু যেগুলো বেসিক কনসেপ্টস ছিল সেগুলো সম্পর্কে আমি বললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমার ছাত্রদেরও ভালো লাগবে। সো যদি ভিডিওটি ভালো লাগে থাকে, you know what you can do for me, you can hit likes and you can subscribe to my channel, you can suggest it to your friends as well. So thank you very much. Till the time we meet again, goodbye.